হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাটি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এই অধ্যায়ের আজকে শেষ ক্লাস। তোমরা বলছিলে যে কবে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, তাহলে আজকেই কিন্তু তোমাদের চতুর্থ সেমিস্টারের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ৭৪তম সংবিধান সংশোধনী অর্থাৎ 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। তাহলে এই যে সংবিধান সংশোধনী ৭৪তম, এটা 1992 সালে কিন্তু প্রণীত হয় 1992 সালে, কিন্তু কার্যকর হয় কত সালে মনে রাখবে? যে কার্যকর হয় হচ্ছে 1993 সালে 1 জুন। ঠিক আছে, এই দিন কার্যকর হয়, কার্যকর বা বলবৎ। আর এই দিন 1992 সালে প্রণীত হয়। এই দুটি মনে রাখবে। ঠিক আছে, আর ৭৩তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়? সেটা হয় হচ্ছে 24 এপ্রিল 1993 সালে। ঠিক আছে, ৭৩তম সংবিধান সংশোধনীটা সেটা 1993 সালেই কার্যকর হয়, কিন্তু সেটা 24 এপ্রিল। ঠিক আছে, এটা ৭৩তমটা, ৭৩তম। ঠিক আছে, তাহলে ৭৩তম সংবিধান সংশোধনী কার্যকর হয় 1993 সালের 24 এপ্রিল, কিন্তু ৭৪তম সংবিধান সংশোধনী কার্যকর হয় 1993 সালের 1 জুন। এই দুটি ডেট কিন্তু আলাদা মনে রাখবে। আর ৭৩তম এবং ৭৪তম দুটি সংবিধান সংশোধনী প্রণীত হয় 1992 সালে। বোঝা গেল? এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই যে ৭৪তম সংবিধান সংশোধনী সেটা কিসের সাথে সম্পর্কিত? তাহলে মনে রাখবে যে শহরাঞ্চলের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তার সঙ্গে সম্পর্কিত। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ৭৩তম সংবিধান সংশোধনী যেটা আছে সেটা কিন্তু গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার সঙ্গে জড়িত, কিন্তু এটা কিন্তু শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থার সঙ্গে জড়িত। ঠিক আছে, কিসের সাথে সম্পর্কিত? শহরের বা শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এটা মনে রাখবে যে এই যে ৭৪তম সংবিধান সংশোধনী সেটা কিন্তু শহরাঞ্চলের অর্থাৎ শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তার সঙ্গে জড়িত। আর স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে কি বোঝায়? যে একটা স্থানীয় এলাকার আর কি অধিবাসীরা তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে, অর্থাৎ তাদের মধ্যে থেকেই তারাই নিজেদের এলাকাকে শাসন করবে। যেমন গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েত কী করে থাকে? যে তাদের যে এলাকার সমস্যা আছে সেটা সমাধান করে থাকে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তিনটা স্তরেরই একবারে নির্বাচন হয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, 3টা স্তর আছে। 5 বছর অন্তর অন্তর একবারে ইলেকশন হয়ে যায়। তাহলে সেই যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা গ্রামের, কিন্তু শহরে গ্রাম পঞ্চায়েত দেখা যায় না। ঠিক আছে, শহরে দেখা যায় হচ্ছে এই পৌরসভা যেটাকে বলা হয়, আলোচনা করব। তাহলে শহরের মধ্যে কিন্তু মনে রাখবে যে ছোট ছোট শহরে কিন্তু যে স্বায়ত্তশাসন ব্যবস্থা দেখা যায় সেটা হচ্ছে পৌরসভা অর্থাৎ ইংরেজিতে বললে মিউনিসিপ্যালিটি। ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তাকে বলা হয় পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। আর বড় বড় শহর, বৃহৎ শহর যেমন কলকাতা, চন্দননগর, এমন পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু টোটাল 60টি এমন বৃহৎ শহর আছে। বৃহৎ শহর। ঠিক আছে, সেই যে বৃহৎ বড় বড় 60টি শহর আছে পশ্চিমবঙ্গে, সেই 60টি শহরে কিন্তু এই পৌরসভা দেখা যায় না, সেখানে দেখা যায় পৌর নিগম অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, পৌর নিগম। যেমন এই 60টির মধ্যে কলকাতা পৌর নিগম, চন্দননগর পৌর নিগম। ঠিক আছে, আমরা এই ক্লাসে কিন্তু কলকাতা পৌর নিগম সম্পর্কে আলোচনা করব। তাহলে বোঝা গেল শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে এই ৭৪তম সংবিধান সংশোধনী। আর ছোট ছোট শহরে পৌরসভা দেখা যায়,
ছোট ছোট শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থাকে পৌরসভা বলে বা মিউনিসিপ্যালিটি বলে ইংরেজিতে। আর বড় বড় অর্থাৎ বৃহৎ যে পশ্চিমবঙ্গের 60টি শহর আছে সেই শহরে কিন্তু পৌর নিগম দেখা যায়, অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখা যায়, যেমন কলকাতা কর্পোরেশন। এবার দেখো ভারতের সংবিধানের মধ্যে এই যে ৭৪তম সংবিধান সংশোধনী হয় তার দ্বারা কততম বা কোন অংশটি বা কোন অধ্যায়টি যুক্ত করা হয়? মনে রাখবে যে যুক্ত করা হয় হচ্ছে 9A, এই অংশটি যুক্ত হয়। আর বলে রাখি যে ভারতের যে সংবিধান আছে, সংবিধান কি? একটা দেশকে পরিচালনা করার জন্য যে আইনের নথি সেটাই হচ্ছে সংবিধান। প্রত্যেক দেশে সংবিধান আছে, কোনো দেশে লিখিত তো কোনো দেশে অলিখিত। ভারতে আছে লিখিত সংবিধান, যেটা 2 বছর 11 মাস 18 দিনে লেখা হয়েছিল, প্রায় 3 বছরে। তাহলে সেই সংবিধানের মধ্যে, সংবিধান একটা বই, এমন বইয়ের মতো, ঠিক আছে, সংবিধান, ঠিক আছে, সংবিধান একটা বই। আর এই বইয়ের মধ্যে কিন্তু, ঠিক আছে, কি আছে যে এই সংবিধানের মধ্যে অনেক আর্টিকেল আছে, তোমরা জানো আর্টিকেল আছে, আর আর্টিকেলের মধ্যে আইন কানুন লেখা আছে, তাই না? তাহলে সেই যে আর্টিকেল আছে, দেখো তোমরা যে বই পড়ো, তোমাদের এই পলিটিক্যাল সায়েন্সের বইয়ের মধ্যেই 6টি অধ্যায় আছে। সেরকম এই সংবিধানের বইয়ের মধ্যেও কিন্তু এমন অধ্যায় আছে যেটাকে অধ্যায় বলি, অধ্যায় আছে, বা এটাকে অংশও বলি, বা ইংরেজিতে বলি পার্টস, পার্টস, ঠিক আছে। তাহলে তোমরা যে বইয়ে অধ্যায় পড়ো, 6টা অধ্যায় আছে রাষ্ট্রবিজ্ঞানে, ঠিক তেমন সংবিধান যে আছে ভারতের, সেখানে কিন্তু অধ্যায় আছে, সেখানে সেটাকে অধ্যায় বলে, অংশ বলে, বা ইংরেজিতে আমরা পার্টস বলি। তাহলে ভারতের সংবিধানে বর্তমানে কিন্তু 25টি অধ্যায় অর্থাৎ পার্টস আছে। এটা একটু মনে রাখবে। তোমরা ক্লাস 11-এ কিন্তু আমি আলোচনা করেছিলাম, যারা ক্লাস 11-এ পড়েছিলে তারা জানবে, তোমাদের কিন্তু এটা ছিল। তাহলে এই যে ভারতের সংবিধানে যে 25টি পার্ট আছে, সেই পার্টের মধ্যে কিন্তু এই যে একটি পার্ট, পার্ট 9A, এটা যুক্ত করা হয়েছিল এই সংবিধান সংশোধনীর দ্বারা 1992 সালে, যেটা প্রণীত হয়েছিল, আর যেটা 1993 সালে 1 জুন কার্যকর হয়েছিল। এই আইনের দ্বারাই কিন্তু এই পার্টটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। আগে কিন্তু এই আইনটি প্রণয়নের আগে কিন্তু ভারতের সংবিধানে এই পার্ট 9A বলে কোনো কি ছিল না, যে কোনো অংশ ছিল না, পার্ট ছিল না। একটা নতুন অধ্যায় যুক্ত করা হলো। আর আমি বলেছিলাম যে সংবিধান সংশোধন মানে কি? সংবিধানের মধ্যে কোনো কিছু চেঞ্জ করা, পরিবর্তন করা, কিছু যুক্ত করা, কিছু অ্যাড করা। তাহলে এই যেমন ৭৪তম সংবিধান সংশোধনের মধ্যে কি হয় যে শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালনার জন্য পার্ট 9A একটা অধ্যায় যুক্ত করা হয়। এই 25টি পার্টের মধ্যেই একটি পার্ট হচ্ছে পার্ট 9A, আর তার মধ্যে এই শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা আছে। তার মধ্যে পৌরসভা, পৌর নিগম, এই সমস্ত বিষয়ে আলোচনা আছে। কার কি কাজ থাকবে, কার কি ক্ষমতা থাকবে, সেখানে সদস্যরা কীভাবে নির্বাচিত হবে, ঠিক আছে। তাহলে আর মনে রাখবে পার্ট তো আছে, আর প্রত্যেকটি পার্টের মধ্যে, মানে যেমন তোমরা যে অধ্যায় পড়ো, প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কিছু কিছু পড়া আছে, ঠিক তেমন এমন প্রত্যেকটি ভাগের মধ্যে, প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কিছু কিছু আর্টিকেল আছে, আর্টিকেলস আছে, অর্থাৎ ধারা আছে। অনেক বইয়ে অনুচ্ছেদও লেখা থাকে, অনুচ্ছেদ, ঠিক আছে। যেটাই লেখা থাকুক মানে কিন্তু সেম, আর্টিকেলস বলো, ধারা বলো, বা অনুচ্ছেদ বলো, একই। তাহলে এই ধারাগুলি এই 25টি অধ্যায়ের মধ্যে আছে। আর একটা কথা মনে রাখবে যে তপশিল, তপশিল। তাহলে এই যে তপশিল, এটা কি? তপশিল হচ্ছে যে আর্টিকেল, এতগুলি আর্টিকেল আছে, মানে ভারতের সংবিধানে এখন বলতে গেলে 470টির মতো আর্টিকেল আছে। তাহলে এত আর্টিকেলের মধ্যে যে সমস্ত জিনিস লেখা নেই, সেটা সেই যে অ্যাডিশনাল তথ্য, সেটা কিন্তু এই তপশিলের মধ্যে লেখা থাকে। বর্তমানে ভারতের সংবিধানে টোটাল 12টি তপশিল আছে, 12টি, ঠিক আছে। 12th শিডিউল আছে, তপশিলকে ইংরেজিতে বলা হয় শিডিউল। তাহলে ভারতের সংবিধানে টোটাল 12টি শিডিউল আছে, আর সেই 12টি শিডিউলের মধ্যে 12তম যে শিডিউলটা, ঠিক আছে, সবার শেষ যে শিডিউল 12তম বা দ্বাদশ যে তপশিল আছে, এই দ্বাদশ তপশিল কিন্তু যুক্ত করা হয় এই ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর এই দ্বাদশ তপশিলে টোটাল 18টি বিষয় কিন্তু যুক্ত করা হয়েছে। কটি বিষয়? 18টি বিষয়। আর যে ৭৩তম সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে,
সেখানেও কিন্তু আমি বলিনি, আজকে বলে দিচ্ছি যে সেখানে কিন্তু আরেকটি তপশিলি যুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে 11তম তপশিলি। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম তপশিলি যুক্ত করা হয়, আর তার মধ্যে কিন্তু 29টি বিষয় ছিল, ঠিক আছে। 11th শিডিউল যুক্ত করা হয়, আর যার মধ্যে 29টি বিষয় ছিল। আর 74তম সংবিধান সংশোধনীর দ্বারা দ্বাদশ অর্থাৎ 12th শিডিউল যুক্ত করা হয়, আর তার মধ্যে 18টি বিষয় আছে, ঠিক আছে। 73তম সংবিধান সংশোধনী, 11তম তপশিল যুক্ত করা, তার মধ্যে 29টি বিষয়। 74তম সংবিধান সংশোধনী, 12তম তপশিল যুক্ত করা, তার মধ্যে 18টি বিষয় আছে, এটা একটু মনে রাখবে। আর সেটা 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পার্ট নম্বর 9 যুক্ত হয়, নবম অধ্যায় যুক্ত হয়, আর এটার দ্বারা নবম এ, এই নবম এ যুক্ত হয়, ঠিক আছে। এমন করেও লিখতে পারো, নবম এ, এভাবেও পরীক্ষায় লিখতে পারো, ঠিক আছে। এভাবে লেখা বেটার। এখন আমরা দেখব যে এই সংবিধান যে সংশোধনী 74তম এর বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের 4 মার্কসের আসতে পারে, যে 74তম সংবিধান সংশোধনীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমরা এক এক করে বৈশিষ্ট্যগুলি দেখব। তাহলে এগুলি মুছে দিচ্ছি আমি, তাহলে না হলে একদম হিজিবিজি হয়ে গেছে। তাহলে এখন দেখো এক এক করে আমরা বৈশিষ্ট্যগুলি দেখে নিই। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো যে পৌরসভার প্রকারভেদ। তাহলে এই সংবিধান সংশোধনের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পৌরসভার প্রকারভেদ। পৌরসভাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। পৌরসভাকে টোটাল কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে নগর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত। 2 নম্বর হচ্ছে পৌরসভা বা পৌর পরিষদ, আর হচ্ছে 3 নম্বর পৌর নিগম। পৌর নিগম। দেখো পৌরসভার প্রকারভেদ অর্থাৎ মিউনিসিপ্যালিটিস, এই যে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, এটাকে পৌরসভাই বলা হয়। তাহলে এই পৌরসভারই এই কয়েকটি ভাগ। পৌরসভার মধ্যেই কিন্তু এই পৌরসভা বলতে এই 3টিকে মিলিয়ে বলা হচ্ছে পৌরসভা, অর্থাৎ শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থাকেই পৌরসভা বলা হয় এমনিতে। তাহলে এর 3টা ভাগ, একটা হচ্ছে নগর পঞ্চায়েত। এখন নগর পঞ্চায়েত কাকে বলা হবে? যে এমন কতগুলি গ্রাম আছে, ঠিক আছে, যেই গ্রামগুলি আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে শহরে, অর্থাৎ সেই যে এলাকাটা, ধরো এই একটা এলাকা, এই এলাকাটা না একে গ্রাম বলা যাবে, না একে শহর বলা যাবে, আর কি শহর হচ্ছে এনে আর কি শহরের পথে রূপান্তরিত হচ্ছে। আস্তে আস্তে কিছুদিন পরে এটা শহর হয়ে যাবে। তাহলে এমন অবস্থায় যদি কোনো এলাকা থাকে তাকে বলা হয় নগর পঞ্চায়েত, ঠিক আছে। সেটাকে শহরও বলা যাচ্ছে না, আবার গ্রামও বলা যাচ্ছে না, সেটাকে কি বলা হবে? নগর পঞ্চায়েত, যেটা গ্রাম থেকে শহরে রূপান্তরিত হচ্ছে। তারপরে হচ্ছে পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি, যেটা ছোট ছোট শহর, একটু আগে বললাম ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা, লোকাল সেলফ গভর্নমেন্ট, তাকে বলা হয় হচ্ছে পৌরসভা। এটাকে আমরা পৌর পরিষদও বলি, ঠিক আছে। পৌর পরিষদ আর পৌরসভা একই। আর হচ্ছে পৌর নিগম, বললামই, মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটাকে বলা হয় ইংরেজিতে। এটা হচ্ছে বড় বড় অর্থাৎ বৃহৎ যে 60টি পশ্চিমবঙ্গে যে আছে 60টি বৃহৎ শহর আছে, সেই 60টি বৃহৎ শহরে কিন্তু পৌর নিগম দেখা যায়, সেখানে কিন্তু পৌরসভা দেখা যায় না। বড় বড় শহরগুলিকে পরিচালনা করার জন্য পৌর নিগম থাকে, মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকে, যেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কলকাতা পৌর নিগম। এবার দেখো যে গঠন, এই যে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এর গঠন কেমন রাখা হয়েছে, যে এখানের মধ্যে ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিগণ। এখন বলবে যে ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে যে এই একটা শহর, এই শহরকে, প্রত্যেকটা শহরকে ওয়ার্ডে ভাগ করা হয়েছে, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ডে ভাগ করা হয়েছে, বোঝা গেল? তাহলে এই একটি ওয়ার্ড, ধরো এই একটি ওয়ার্ড, এমন শহরকে ওয়ার্ডে ভাগ করা হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় নির্বাচনী কেন্দ্র। অর্থাৎ এখানে যখন নির্বাচন হবে তখন কিন্তু এইখান থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন, এই ওয়ার্ড থেকে একজন নির্বাচনী আর কি প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন, এই ওয়ার্ড থেকে আরেকজন প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন। এভাবে যতগুলি ওয়ার্ড থাকবে 5 বছর পর পর কিন্তু এই পৌরসভারও নির্বাচন হয়। তাহলে এই যে শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা পৌরসভা, প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন। আর তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে কাউন্সিলর, মনে রাখবে।
কাউন্সিলর। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে যারা নির্বাচিত হয়ে আসেন তাদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিগণ, এই যে ধরো একটা শহরকে কিন্তু এমন ওয়ার্ডে ভাগ করা হবে, আর প্রত্যেকটা ওয়ার্ড থেকে যে সদস্যরা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে কাউন্সিলর বলা হয়। তাদেরকেই বলা হয়েছে যে নির্বাচিত প্রতিনিধি। নির্বাচিত প্রতিনিধিগণ মানেই এই কাউন্সিলরদের কথা বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে গঠনের মধ্যে, কম্পোজিশনের মধ্যে প্রথমে কি থাকবে? ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিগণ অর্থাৎ কাউন্সিলর। নেক্সট হচ্ছে সংশ্লিষ্ট এলাকার লোকসভা ও বিধানসভার সদস্য। সংশ্লিষ্ট এলাকার মানে সেই এলাকার, কোন এলাকার? এই যে শহরটা, তাহলে এই শহরের মধ্যে এই এলাকার কথা বলা হচ্ছে। ধরো এই একটা শহর, তাহলে এই শহর, ধরো শহর এ, এই শহরটার নাম দিলাম শহর এ। তাহলে এই শহরের মধ্যে যদি কোনো এমন সদস্য থাকে যিনি লোকসভার সদস্য বা যিনি বিধানসভার সদস্য সেই রাজ্যের, তাহলে তিনিও কিন্তু এই যে পৌরসভা বলা যায়, যে বলতে পারো যে পৌরসভা বলো বা পৌর নিগম বলো, অর্থাৎ শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে তারা কিন্তু সদস্য হবেন। নেক্সট 3 নম্বর হচ্ছে, 3 নম্বর দেখো, রাজ্যসভা ও বিধান পরিষদের সদস্য যারা সেই পৌরসভার নথিভুক্ত ভোটদাতা, তারাও কিন্তু সদস্য হবে এই শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থার। কারা কারা? রাজ্যসভার কোনো সদস্য সেই শহরের মধ্যে থাকেন, বা বিধান পরিষদের কোনো সদস্য। বিধান পরিষদ কি? রাজ্যের যে আইনসভা তাকে বলা হয় বিধান সভা বলা হয়, কিন্তু কোনো কোনো রাজ্যের মধ্যে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আর কি আইনসভা আছে। পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র আইনসভার একটা কক্ষ, সেটা হচ্ছে বিধানসভা। কিন্তু ভারতের মধ্যে টোটাল 6টি রাজ্যের মধ্যে কিন্তু বিধানসভাও আছে, বিধান পরিষদও আছে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় ভারতের 6টি রাজ্যে। তাহলে যেই সকল রাজ্যের মধ্যে বিধান পরিষদও আছে, সেই সকল রাজ্যের মধ্যে বিধান পরিষদের সদস্যও যদি সেই শহরের মধ্যে থাকে, তাহলে তারাও কিন্তু সেই আর কি পৌরসভার বা পৌর নিগমের তারা সদস্য হয়ে যাবেন। তাহলে সেই পৌরসভার নথিভুক্ত ভোটদাতা, তারা যদি সেই এলাকার মধ্যে ভোটদাতা হয়ে থাকেন, তারাও ভোট দেয় এমন যদি সদস্য হন, তাহলে তারাও কিন্তু এই পৌরসভার কী হবে? যে সদস্য হবে। নেক্সট হচ্ছে যে পৌরসভার বিভিন্ন কমিটির সভাপতিগণ। তাহলে এখন পৌরসভার কিন্তু অনেক কমিটি হয়, ঠিক আছে? ওয়ার্ড কমিটি, বড় কমিটি, একটু পরে আলোচনা করব। তাহলে সেই যে অনেক কমিটি আছে, তাহলে সেই কমিটির যে সভাপতি আছে তারাও কিন্তু এর সদস্য। মনে রাখলে একটু পরে আবার কমিটিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তখন বুঝে যাবে কোন কোন কমিটি। নেক্সট দেখো, পৌর প্রশাসন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। তাহলে এমন ব্যক্তি থাকবেন যারা পৌর প্রশাসন অর্থাৎ সেই যে শহরকে পরিচালনা করার জন্য যে শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে পৌর প্রশাসন। তাহলে পৌর প্রশাসন অর্থাৎ শহরকে চালানোর জন্য, ঠিক আছে, সেই বিষয়ে জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের থাকতে হবে সেই আর কি চালানোর জন্য সেই শহরটাকে, ঠিক আছে? পৌরসভার গঠনের মধ্যে থাকবে তারা, যাতে তারা শহরটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, ঠিক আছে? এবার দেখো তাহলে ওয়ার্ড কমিটি। তাহলে এই ওয়ার্ড কমিটি হচ্ছে যে 3 লক্ষ, ঠিক আছে, 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় কিন্তু ওয়ার্ড কমিটি গঠিত হয়। বুঝতে গেল? তাহলে এটা বুঝলে। তারপরে দেখো আসন সংরক্ষণ। আসন সংরক্ষণের ব্যবস্থাও আছে এই শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে, যেখানের মধ্যে এসসি আছে, শিডিউল কাস্ট, এসটি আছে, শিডিউল ট্রাইব, এবং মহিলা যে আছে, মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকে সবসময়। আর এছাড়াও তপশিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট, তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব, তাদের জন্য আসন কিন্তু সংরক্ষিত থাকে এই পৌরসভা অর্থাৎ শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেখানে। আর কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে শহরের যেই স্বায়ত্তশাসন ব্যবস্থা, এখানে কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে? আর যদি কোনো সময় ভেঙে যায় পৌরসভা, তাহলে কিন্তু তার 6 মাসের মধ্যেই নির্বাচন কন্ডাক্ট করতে হয়। বোঝা গেল? তাহলে এবার আলোচনা করব এক এক করে পৌরসভা আর পৌর নিগম, এদের গঠন, এদের কার্যাবলী, এদের আয়ের উৎস, ঠিক আছে না? তাহলে এই পৌরসভা আর পৌর নিগম এখন এক এক করে এখানে আগে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো যে ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তাকে বলা হয় পৌরসভা, বা ইংরেজিতে বললে মিউনিসিপ্যালিটি। তাহলে সেই যে ছোট ছোট শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা পৌরসভা, এর গঠন, কার্যাবলী এবং আয়ের উৎস এক এক করে দেখে নিই। প্রথমে গঠন দেখো,
কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটি। কাদের নিয়ে এই পৌরসভা গঠিত? তিনটি কর্তৃপক্ষ আছে এই পৌরসভাকে পরিচালনা করার জন্য, আর কয়েকটি কমিটি আছে, 6টি কমিটি আছে। আর দেখো তিনটি কর্তৃপক্ষ কি কি? একটা হচ্ছে পৌরসভা, একটা স্বপরিষদ চেয়ারম্যান, আরটা হচ্ছে চেয়ারম্যান। এই পৌরসভা কাদের নিয়ে গঠিত? মনে রাখবে যে ধরো এটা একটা শহর, এই শহরকে তোমরা জানো শহরকে কতগুলি ওয়ার্ডে ভাগ করা থাকে, ঠিক আছে? ধরো এই শহরের মধ্যে 25টি ওয়ার্ড আছে, অর্থাৎ 25টি নির্বাচনী কেন্দ্র আছে, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন করে কিন্তু প্রতিনিধি নির্বাচিত হবেন প্রত্যেক 5 বছর অন্তর অন্তর, তাই না? 5 বছর পরে ইলেকশন হবে। আর তারপরে এই শহর থেকে, ধরো এই শহরের নাম হচ্ছে শহর এ, তাহলে এই শহর থেকে তাহলে শহর এর স্বায়ত্তশাসন ব্যবস্থাকে পৌরসভা বলা হয়। আর এর মধ্যে ধরো 25টি ওয়ার্ড আছে, আর 25টি ওয়ার্ড থেকে যখন নির্বাচন হবে তখন 25 জন কাউন্সিলর নির্বাচিত হয়ে আসবেন। বলে রাখি যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে যে নির্বাচিত সদস্য তাদেরকে বলা হয় কাউন্সিলর, ঠিক আছে? পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। তাহলে সেই কাউন্সিলররা মিলে কিন্তু এই পৌরসভা গঠন করে। বোঝা গেল? তাহলে পৌরসভার সদস্য কারা? প্রত্যেকটি ওয়ার্ডের যতগুলি ওয়ার্ড থাকবে ততজন আর কি কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত। এবার স্বপরিষদ চেয়ারম্যান কাদের নিয়ে গঠিত হয়? যে চেয়ারম্যান এবং তাহলে এই স্বপরিষদ চেয়ারম্যানের মধ্যে একজন তো চেয়ারম্যান থাকবেন, তাছাড়া ভাইস চেয়ারম্যান থাকবেন, ঠিক আছে? একজন ভাইস চেয়ারম্যান থাকবেন এবং কয়েকজন কাউন্সিলর থাকবেন। এই 25টি ওয়ার্ড থেকে 25 জন কাউন্সিলর নির্বাচিত হয়ে আসবেন, তাদের মধ্যে থেকে কয়েকজন কাউন্সিলর এখানে থাকবে, ঠিক আছে? তাহলে এই সমস্ত সদস্যদের নিয়ে স্বপরিষদ চেয়ারম্যান গঠিত। তাহলে এখন যে চেয়ারম্যান থাকবেন, তাহলে চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হয়? এই যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানই কিন্তু এই স্বপরিষদ চেয়ারম্যানেরও সদস্য। তাহলে এই চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন? যে যখন এই পৌরসভার নির্বাচন হবে, আর নির্বাচনের সময় কি হবে? যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে, ধরো এই শহরের মধ্যে 25টি ওয়ার্ড আছে, মানে 25টি ওয়ার্ড থেকে 25 জন কাউন্সিলর নির্বাচিত হয়ে আসবেন। আর তারপরে নির্বাচনের পর প্রথম যে সভা আহ্বান করা হবে, সেই নবগঠিত যে পৌরসভা তার সবার মধ্যে নিজেদের মধ্যে থেকে, অর্থাৎ 25 জন কাউন্সিলর তাদের নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করবেন বা নির্বাচিত করবেন। তাহলে সেই চেয়ারম্যানই কিন্তু এই স্বপরিষদ চেয়ারম্যানের সদস্য, ঠিক আছে? আর চেয়ারম্যানের কথা তো বললামই কীভাবে নির্বাচিত হয়। তাহলে এই পৌরসভার গঠনটা মনে রাখবে যে পৌরসভা, স্বপরিষদ চেয়ারম্যান এবং চেয়ারম্যান নিয়ে কিন্তু গঠিত হয় পৌরসভা, অর্থাৎ এই 3টা কর্তৃপক্ষ আছে। এছাড়া 6টি কমিটি আছে, যেমন ওয়ার্ড কমিটি, বড় কমিটি, স্থায়ী কমিটি, ঐতিহ্য সংরক্ষণ কমিটি, বিশেষ কমিটি আর যৌথ কমিটি। তোমাদের কিন্তু সবগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে হবে না, তোমাদের শুধু এই ওয়ার্ড কমিটি আর বড় কমিটি এই দুটি কিন্তু 2 মার্কসের জন্য আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ড কমিটি হচ্ছে আর কি প্রত্যেকটা ওয়ার্ডে, ঠিক আছে, আর কি ওয়ার্ড কমিটি গঠনের কথা কিন্তু বলা হয়েছে, বুঝা গেল? আর সেই ওয়ার্ড কমিটি বিভিন্ন কাজ করে থাকে। আর বড় কমিটি কি? বড় কমিটি হচ্ছে 3 লক্ষ, কোনো শহরে যদি জনসংখ্যা 3 লক্ষের বেশি হয়, 3 লক্ষ বা তার বেশি, তাহলে 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট কোনো শহরের মধ্যে, অর্থাৎ সেই পৌরসভার মধ্যে 6টি, ঠিক আছে, কয়টি? 6টি সংলগ্ন ওয়ার্ড নিয়ে একটা কি তৈরি হয়? যে বড় কমিটি কিন্তু গঠিত হয়। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে পরস্পর সংলগ্ন 6টি ওয়ার্ড নিয়ে এক একটি আর কি বড় কমিটি গঠিত হয়, যেখানে জনসংখ্যা কত হবে? 3 লক্ষ বা তার বেশি। আর সেই বড় কমিটি কি করে থাকে? যে সেই যে পৌরসভা আর কি সেই এলাকার মধ্যে 6টি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হলো, তার মানে সেই 6টি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন যে সমস্যা আছে তার সমাধানে কাজ করে থাকে এই কমিটি। তারপরে এই কমিটি সম্পর্কে তোমাদের বিস্তারিত কোনো জানার দরকার নেই, 2 মার্কসের জন্য এই 2টি কমিটি পড়ে রাখবে, বুঝা গেল? এবার দেখো যে এবার কার্যাবলী দেখা যাক, ঠিক আছে? গঠন বুঝলে এবার কার্যাবলী কি কি কাজ করে থাকে এই পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। অবশ্য পালনীয় কাজ যেগুলি করতেই হবে, ফার্স্ট হচ্ছে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, নাগরিকদের জন্য জলের সরবরাহ রাখতে হবে সেই শহরের মধ্যে। নেক্সট আছে পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা, শহরের মধ্যে যে ড্রেন থাকে, নালা থাকে, সেটা যাতে পরিষ্কার থাকে, না হলে তো রোগ ছড়াবে, তাই না? তাহলে সেটা করা। রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সেই শহরাঞ্চলের মধ্যে রাস্তা নির্মাণ, পৌরসভা এলাকার মধ্যে সেটা সংরক্ষণ, ঠিক আছে, রক্ষণাবেক্ষণ, সংস্কার করা, ঠিক আছে, ভেঙে গেলে সেটাকে ঠিক করা, এগুলি কাজ। তারপরে জন্ম মৃত্যু নথিভুক্তকরণ,
সেই পৌরসভার এলাকার মধ্যে জন্ম, মৃত্যু, ঠিক আছে, সেটা নথিভুক্তকরণ, ঠিক আছে, শহরের জনসংখ্যা যাতে বোঝা যায় যে সেই শহরের মধ্যে কতজন জন্মাচ্ছে বছরে, কতজনের মৃত্যু হচ্ছে সেই শহরে বছরে, সেটা একটা হিসাব থাকে, সেটা নেয় এই পৌরসভা। তারপরে সংক্রামক রোগ প্রতিরোধের ব্যবস্থা, সেই পৌরসভায় যদি কোনো সংক্রামক রোগ ছড়িয়ে যায় তাহলে তখন পদক্ষেপ নেওয়া কিন্তু এই পৌরসভার কাজ। নেক্সট হচ্ছে স্বেচ্ছাধীন কার্যাবলী। স্বেচ্ছাধীন কার্যাবলীর মধ্যে আছে শহরের পরিকল্পিত উন্নয়ন, শহরের উন্নয়ন কীভাবে হবে তার জন্য পরিকল্পনা করা, এবং বস্তি উন্নয়ন। তারপরে 2 নম্বর আছে গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ, যাদের ঘরবাড়ি নেই শহরাঞ্চলে সেই পৌরসভা এলাকায় তাদের জন্য বাড়ি নির্মাণ করা। তারপরে পার্ক, উদ্যান, খেলার মাঠ তৈরি ও রক্ষণাবেক্ষণ, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ, এই সমস্ত কাজ করে থাকে স্বেচ্ছাধীন কার্যাবলীর মধ্যে। নেক্সট আছে অর্পিত কার্যাবলী, যেগুলি রাজ্য সরকার অর্পণ করে থাকে এই কাজগুলি করার জন্য, যেমন শহর ও গ্রামীণ পরিকল্পনা, পানীয় জল সরবরাহ ও স্যানিটেশন, তারপরে পরিবহন ব্যবস্থা, তারপরে কর্মসংস্থান কর্মসূচি, এই সমস্ত অর্পিত কাজের মধ্যে পড়ে। আর এখন দেখা যাক যে আয়ের উৎস, এই যে কাজগুলি করবে, রাস্তাঘাট নির্মাণ করবে, রাস্তাঘাট সংরক্ষণ করবে, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র স্থাপন করবে, রক্ষণাবেক্ষণ করবে, পানীয় জল সরবরাহ করবে, তারপরে বলতে পারো যে জন্ম মৃত্যু নথিভুক্ত করবে, পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করবে। অর্থের প্রয়োজন তো এগুলি করার জন্য, তাহলে অর্থটা কোত্থেকে আসে? আয়ের উৎস দেখো, রাজ্য সরকার থেকে প্রাপ্ত অনুদান ও ঋণ, রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট যে অনুদান দেবে, ঋণ দেবে, তা থেকে আয় করে থাকে। জমি ও বাড়ির উপর আরোপিত কর, জমির উপর বাড়ির উপর যে কর আরোপ করে ট্যাক্স, সেটা থেকে আয় করে থাকে। লাইসেন্স ফি, যানবাহনের উপর যে ধার্য কর, এর থেকে আয় করে থাকে। এটা কিন্তু তোমাদের 2 মার্কসে আসতে পারে। তাহলে এই পৌরসভা থেকে কী কী কোশ্চেন আসতে পারে একবার দেখা যাক। ফার্স্ট হচ্ছে পৌরসভার গঠন আলোচনা করো, 4 নম্বরের গঠন, 4 নম্বরের কার্যাবলী, পৌরসভার কী কী কাজ থাকে, এটাও 4 নম্বরের। আর 2 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে। 2 মার্কসের আসলে তোমরা ছোট করে লিখে দেবে, কয়েকটি পয়েন্ট দিবে, সবগুলি দেওয়ার দরকার নেই। আর আয়ের উৎস 2 মার্কসের জন্যই পড়বে, ঠিক আছে। এবার দেখব পৌরসভা হয়ে গেল, ছোট ছোট শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা, যেটা পৌরসভার গঠন, কার্যাবলী, আয়ের উৎস দেখলাম। এবার দেখব বড় বড় শহর, পশ্চিমবঙ্গে যে 7টি বড় বড় শহর আছে, অর্থাৎ পৌর নিগম যার স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলা হয়, তাহলে বড় বড় শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ আমি এখানে যে আলোচনা করব সেটা কলকাতা কর্পোরেশন, অর্থাৎ কলকাতা পৌর নিগমের আর কি গঠন, কার্যাবলী, আয়ের উৎস, এগুলি আলোচনা করব এক এক করে। আগে লিখে দিচ্ছি, তারপর এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো যে বড় বড় শহর, অর্থাৎ বৃহৎ যে পশ্চিমবঙ্গের 7টি শহর আছে, তাদের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটাকে বলা হয় পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে, বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগম, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন আর বাংলায় বললে পৌর নিগম, এটা বড় বড় শহরের ক্ষেত্রে। তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা, তাহলে সেই কলকাতায় কিন্তু কি দেখা যায় যে এই শহরটা কিন্তু পৌর নিগম দ্বারা পরিচালিত হয়। দেখো এর গঠনটা প্রথমে দেখে নেই, যে এটা একটা বড় শহর কলকাতা, ধরো এটা কলকাতা, যেমন পৌরসভার মধ্যে অর্থাৎ মিউনিসিপ্যালিটির মধ্যে বলেছিলাম যে সেই শহরটা কতগুলি ওয়ার্ডে বিভক্ত থাকে, তাই না? ঠিক তেমনই পৌর নিগমও, বড় বড় শহরও কিন্তু এমন ওয়ার্ডে বিভক্ত থাকে। তো তোমাদের কোন বড় বড় শহরে কতগুলি ওয়ার্ড থাকে সেটা তোমাদের জানতে হবে না, তোমরা শুধুমাত্র কলকাতা পৌর নিগম এর কতগুলি ওয়ার্ড আছে সেটা মনে রাখবে। মনে রাখবে যে এই কলকাতা পৌর নিগমে বর্তমানে টোটাল 144টি ওয়ার্ড আছে। কতগুলি ওয়ার্ড আছে? অর্থাৎ কলকাতা পৌর নিগম বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে 144টি নির্বাচনী কেন্দ্রে অর্থাৎ ওয়ার্ডে ভাগ করা হয়েছে। আর প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন নির্বাচিত হয়ে আসবেন কে? কাউন্সিলর। যেমন পৌরসভাতেও ওয়ার্ড থেকে যিনি নির্বাচিত হয়ে আসেন তাদের কাউন্সিলর বলা হয়, ঠিক তেমনই একইভাবে কলকাতা যে কোনো কি বড় বড় শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা পৌর নিগম,
সেখানেও কিন্তু ওয়ার্ড থেকে যে সদস্যরা আসে তাদেরকে কাউন্সিলরই বলা হয়। ঠিক আছে, তাহলে কলকাতা পৌর নিগমে 144টি ওয়ার্ড আছে, তার মানে 144টি কাউন্সিলর। দেখো এর গঠনের মধ্যে প্রথমে দেখো কর্পোরেশন, তারপরে মেয়র, তারপরে স্বপরিষদ মেয়র, এই তিনটি কর্তৃপক্ষ। এখন কর্পোরেশন কাদের নিয়ে গঠিত? যেমন পৌরসভার মধ্যে ছিল আর কি পৌরসভাই প্রথমে, যে পৌরসভার ভাগের মধ্যে একটা ছিল পৌরসভা, একটা ছিল হচ্ছে স্বপরিষদ চেয়ারম্যান, একটা চেয়ারম্যান। ঠিক তেমন এখানের মধ্যে কর্পোরেশন, মেয়র আর স্বপরিষদ মেয়র। তাহলে যেমন আগের পৌরসভাতে আলোচনা করেছিলাম যে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের যে কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পৌরসভা গঠিত, ঠিক তেমন এই যে পৌর নিগম, এই পৌর নিগম অর্থাৎ এই যে কলকাতা পৌর নিগম, এখানে সমস্ত ওয়ার্ডের 144টি ওয়ার্ডের সমস্ত কাউন্সিলরদের নিয়ে অর্থাৎ 144 জন কাউন্সিলরদের নিয়ে কিন্তু এই কর্পোরেশন গঠিত হয়। বোঝা গেল? তাহলে কর্পোরেশনের সদস্য কারা? সেই যে বৃহৎ শহর, সেই বৃহৎ শহরে যতগুলি ওয়ার্ড আছে ততগুলি ওয়ার্ড থেকে যে কাউন্সিলর থাকবেন তারা সকলেই এই কর্পোরেশনের সদস্য। এখন মেয়রকে, মেয়র হচ্ছেন পৌর নিগম বা এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন এর প্রশাসনিক প্রধান। মনে রাখবে যে বড় বড় শহরে যে স্বায়ত্তশাসন ব্যবস্থা থাকে সেটা হচ্ছে পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এর যে প্রশাসনিক প্রধান, প্রশাসনিক প্রধান তিনি হচ্ছেন মেয়র। ঠিক আছে, মেয়র কিন্তু প্রশাসনিক প্রধান, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। তাহলে অনেকে তোমরা যে ক্লাস করছো আমি দেখেছিলাম আগের দিন, আমি কমেন্টে বলতে বলেছিলাম যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আর কি। অনেকে কলকাতা থেকেও দেখছো। তাহলে কলকাতা যদি কোনো কলকাতা পৌর নিগমের যদি কোনো ছাত্রী বা ছাত্র থেকে থাকো, তোমরা বলবে যে বর্তমানে কলকাতা কর্পোরেশনের মেয়র কি আছেন, মেয়রের নামটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। ঠিক আছে, তোমরা সবাই লিখতে পারো। তাহলে এখন এই যে মেয়র, মেয়র কিন্তু এই প্রশাসনিক প্রধান। বোঝা গেল? এখন এই মেয়র কিভাবে নির্বাচিত হন? দেখো প্রত্যেক 5 বছর অন্তর অন্তরও কিন্তু এই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এই পৌর নিগমের নির্বাচন হয়। তাহলে এই প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে হয়, যেমন কলকাতা যে পৌর নিগম আছে এর যে নেক্সট ইলেকশন সেটা 2026-এ হবে। ঠিক আছে, 2026-এ কিন্তু আবার ডিসেম্বর মাসে হওয়ার কথা 2026-এর। ঠিক আছে, তাহলে 2026 তো পড়ে গেছে, আজকে জানুয়ারি মাস চলছে, তাই না? তাহলে ডিসেম্বর মাসে কিন্তু এই কলকাতা পৌর নিগমের নির্বাচন হবে। আর সেখানে কি হবে যে এখানে 144টি ওয়ার্ড থেকে 144 জন কাউন্সিলর নির্বাচিত হয়ে আসবেন। তারপরে তাদের যে প্রথম সভা বসবে সেই সভার মধ্যে নিজেদের মধ্যে থেকে অর্থাৎ এই 144টি ওয়ার্ড থেকে 144 জন যে কাউন্সিলর আসলো নির্বাচিত হয়ে, তারা একটা সভার মধ্যে থাকবে আর তারা নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। বোঝা গেল? তাহলে মেয়র কীভাবে নির্বাচিত হন? প্রত্যেকটি ওয়ার্ড থেকে অর্থাৎ 144টি ওয়ার্ড থেকে 144 জন কাউন্সিলর নির্বাচিত হন বিভিন্ন পার্টি থেকে। আর সেই 144 জন একটা সভা বসে, প্রথম সভা, সেখানে তারাই ঠিক করে যে কে মেয়র হবেন। এটা বোঝা গেল। এবার দেখো যে স্বপরিষদ মেয়র কি। এই স্বপরিষদ মেয়রের সদস্য কারা? যে এই স্বপরিষদ মেয়রের সদস্য হচ্ছে 1 নম্বর তো মেয়রও এই স্বপরিষদ মেয়রের সদস্য। এছাড়া ডেপুটি মেয়র, মেয়র, ডেপুটি মেয়র এবং কয়েকজন কাউন্সিলর। ঠিক আছে, আর কি অনধিক 10 জন কাউন্সিলর। ঠিক আছে, 10-এর বেশি না কিন্তু, অনধিক 10 জন, অনধিক 10 জন কাউন্সিলর মিলে কিন্তু এই আর কি স্বপরিষদ মেয়র গঠিত। 10 জন কাউন্সিলর, একজন মেয়র, আরেকজন আর কি ডেপুটি মেয়র, তাহলে টোটাল 12 জন। ঠিক আছে, স্বপরিষদ মেয়রে টোটাল 12 জন আছেন, একজন মেয়র, একজন ডেপুটি মেয়র আর সর্বাধিক বা অনধিক 10 জন সদস্য, অর্থাৎ সর্বাধিক 12 জন সদস্য মিলে এই স্বপরিষদ মেয়র গঠিত। তাহলে বোঝা গেল গঠনটা। এবার দেখো যে কার্যাবলী, এই যে বড় বড় শহরের মধ্যে যে স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালনা করে, তাহলে এর কাজ কি? 2 মার্কসের আসতে পারে তোমাদের যে পৌর নিগমের কাজ লেখো বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজ লেখো বা কলকাতা পৌর নিগমের কাজ লেখো বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজ লেখো 2 মার্কসের। তাহলে তোমরা এই দুটি পয়েন্ট লিখবে, একটা হচ্ছে অবশ্য পালনীয় কাজ, একটা হচ্ছে স্বেচ্ছাধীন কাজ।
অবশ্য পালনীয় কাজের মধ্যে আছে পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট পরিষ্কার ও আলোকিতকরণ, জন্ম মৃত্যু নিবন্ধ, ঠিক আছে। সেই পৌর নিগম এলাকার মধ্যে অর্থাৎ কলকাতা পৌর নিগম এলাকার মধ্যে সেই বছরে আর কি মৃত্যু জন্ম সেটা তার যে ডেটা সেটা তথ্যটা সংরক্ষণ, তারপরে সংক্রামক রোগ প্রতিরোধ, এগুলি কাজ। স্বেচ্ছাধীন কাজের মধ্যে আছে শিক্ষার প্রসার, গ্রন্থাগার তৈরি, মিউজিয়াম ও চিত্রশালা তৈরি, গবাদি পশুর জন্য পশু খামার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। বোঝা গেল? তাহলে এই কাজ করার জন্য এই যে কলকাতা পৌর নিগম অর্থ কোত্থেকে পায়, আয়ের উৎস কি? দেখো 2 মার্কসের এটাও আসতে পারে যে আয়ের উৎস লেখো কয়েকটি। তাহলে দিবে যে জমি, বাড়ি, যানবাহন, ব্যবসা, পেশা প্রভৃতির উপর ধার্য কর এখান থেকে আয় করে থাকে। তারপরে বিজ্ঞাপনের লাইসেন্স ফি এখান থেকে আয় করে থাকে। তারপরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি আর্থিক সহায়তা প্রদান করে সেখান থেকেও কিন্তু আয় করে থাকে। তাহলে এই হয়ে গেল তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট। তাহলে এর পরের দিন আমি কিন্তু এই তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে সাজেশন আপলোড করে দেবো যে এই অধ্যায় থেকে কোন কোন 2 মার্কস এবং 4 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। বোঝা গেল? আর তারপরে আমি একটা ফাইনাল সাজেশন দিব আর কি 6টি অধ্যায় থেকেই কোন কোন 2 মার্কসের পড়বে আর 6টি অধ্যায় থেকেই কোন কোন 6 আর 4 মার্কসের পড়বে। একটা ভিডিওতেই কিন্তু আমি সমস্ত কোশ্চেন বলে দেব। ঠিক আছে? তাহলে আজকেই তোমাদের সঙ্গে লাস্ট ক্লাস 4th সেমিস্টারে। ঠিক আছে? আশা করি পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে। তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।